কুয়াশা। জীবনে চলার পথে কত কিছুই তো ঘটে। আমরা কি সবকিছু খেয়াল করি? না, আমরা নিজেদের অজান্তে এড়িয়ে যাই অনেক কিছুর অস্তিত্ব, যারা আমাদের আশেপাশে বসবাস করে, আমাদের দৃষ্টির বাইরে, যারা আমাদের মতোই এই জগতে রাজত্ব করতে চায়। আর যখন আমরা তাদের কোনো কিছুতে বাধার সৃষ্টি করি, আর তখন এইসব অস্তিত্ব ডেকে আনে অনেক অভিশাপ, যা একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মধ্যবয়স্ক মাহফুজ হাসান সরকারি চাকরি করেন। 2 মেয়ে রত্না, নীলা, এক ছেলে আরিফ আর তার স্ত্রীকে নিয়ে তার পরিবার। তাদেরকে দেখে কারো মনে হবে না যে দুঃখ বলে পৃথিবীতে কিছু আছে। হাসি আনন্দে ছেলে মেয়েদেরকে নিয়ে তার দিব্যি দিন কেটে যাচ্ছে। এখন ডিসেম্বর মাস, ছুটির সময়, সবাই একসাথে বাড়িতে দিন কাটায়। এমনই একদিন সকালবেলা মাহফুজ সাহেব তার স্ত্রীর সাথে ড্রয়িং রুমে বসে আছেন। এমন সময় ছেলেমেয়েরা তাদের কাছে এসে উপস্থিত হয়। তাদের একসাথে দেখেই মাহফুজ সাহেব বলে উঠলেন, আজ সবাই একসাথে, বিশেষ কোনো মতলব আছে মনে হচ্ছে? থাকতেই পারে, এটা দেখেই বোঝা যাচ্ছে। বলে ফেল। বাবা এখন তো শীতের ছুটি, তাই ভাইয়া বলছিল কোথাও থেকে বেরিয়ে আসার জন্য। আমাকে কেন এসবের মধ্যে টানছিস? আমি কখন বলছি? প্ল্যানটা তো তোদের সবার, তাই না? যারই হোক, এই ছুটিতে কি বাড়িতেই বসে থাকবো না কোথাও বেড়ানোর জন্য যাব? এক জায়গায় এতদিন থাকতে ভালো লাগে বলো? বাবা আমরা তো যাচ্ছি কোথাও বেড়াতে, তাই না? একবার যখন বলেছিস তখন না যাওয়া পর্যন্ত তো আর রেহাই নাই। ঠিক আছে, আমরা যাব, তবে কিছুদিন সময় লাগবে। একটা সুন্দর জায়গা কোথায় আছে তার খোঁজ নেই আগে। ইচ্ছাটা তো তোমারও কম না। কি যে বলো না, কাল সকালে আমি আরমানের সাথে কথা বলে সব ঠিক করে ফেলছি। ওকে ওকে, ডান। হ্যালো, কেমন আছিস আরমান? ভালো। আজ হঠাৎ করে আমার কথা মনে পড়লো? দরকার ছাড়া ফোন করার কথা তো মনে হয় না। বল, কিভাবে সাহায্য করতে পারি? তেমন কিছু না। গতকাল ছেলেমেয়েরা বললো একটু বেড়াতে যেতে চায়। এই ধর যে কোনো সুন্দর নির্জন জায়গা। তোর কি এরকম কোনো জায়গা জানা আছে? যদি থাকে তাহলে বল না। আসলে এমন কোনো জায়গা কোথায় হবে ঠিক মনে পড়ছে না, তবে একটা জায়গার সন্ধান দিতে পারি। কোথায়? সিলেটের একটা এলাকা, সেখানে চা বাগান আছে। জায়গাটা অনেক সুন্দর। আমাদের পুরনো একটা বাংলো আছে সেখানে, বছর 10 আগে কিনেছিলাম। যদি যেতে চাস সেখানে যোগাযোগ করে তোদের থাকার ব্যবস্থা করে দিতে পারি। জায়গাটা কোথায়? সিলেটের মালনী ছড়ায়, অনেকটা গ্রাম এলাকা, বিদ্যুৎ নেই। ভেবে দেখ, যদি থাকতে পারিস তাহলে ব্যবস্থা করে দিতে পারি। তবে তবে কি? বাংলোটা একটা সমস্যা আছে। সবাই বলে এটাতে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে। আমার পরিবারের কেউই কিন্তু এটাতে থাকেনি। কি বলিস এইসব? এই বিজ্ঞানের যুগে ভূত? ব্যাপারটা মজার হবে তো। আরেকবার ভেবে দেখলে কি ভালো হতো না? তুই ঠিক করে ফেল, আমরা সামনের শনিবারেই যাব। আরেকবার ভেবে দেখলে কি ভালো করতি না? আরে এসব কুসংস্কার, আসলে কিছুই নাই। তুই ব্যবস্থা করতো, আর এদিকে আমরা তৈরি হতে থাকি। ঠিক আছে। ভালোই তো, এই ডিজিটাল যুগে ভূত দেখতে পাবো। না, ডিজিটাল ভূত। শোন, শনিবার সকালে বের হচ্ছি, সপ্তাহখানেক থাকার প্ল্যান, তাই প্রয়োজনীয় সবকিছুই নিয়ে নিতে হবে। তোদের কি গোছানো হলো? মা মা এই তো আরেকটু। কেন ডাকছো মা? ওরা তো ওখানে ফ্যাশন শো করতে যাবে, সাজসজ্জার ব্যাপার আছে না, সময় তো লাগবেই। এই তুই কি বললি? এটা সবসময় পিছা লাগা না, সবসময় সারাক্ষণ এই কাজ করে যায়। অবশেষে সকাল 10টার দিকে তারা রওনা দিল। তাদের গন্তব্যটা বলতে গেলে অনেক দূর। ঢাকা সিলেট মহাসড়ক ধরে তারা এগুতে থাকে। একটা গাড়ির মধ্যে 5 জন,
বসতে কিছুটা অসুবিধাই হচ্ছিল। আরিফ গাড়ি ড্রাইভ করছিল, আর তার বাবা তার পাশের সিটে বসে, আর বাকি তিনজন পেছনের সিটে। বসতে অসুবিধা হলেও ট্রাভেলের আনন্দে তা বোঝাই যাচ্ছিল না। গল্প করতে করতে তারা এগুচ্ছিল। প্রায় 3 ঘন্টা যাত্রার পর তারা নরসিংদী শহরে এসে পৌঁছল, আর সেখানেই তাদেরকে সমস্যায় পড়তে হয়। আরিফ যখন ড্রাইভ করছিল, হঠাৎ একজন মানুষকে সে তার গাড়ির সামনে দেখতে পায়, আর হঠাৎ এমন কিছু হওয়ায় সে চমকে উঠে সাথে সাথে হার্ট ব্রেক করে। গাড়িটা প্রায় লোকটার গায়েই লেগে যাচ্ছিল। অল্পের জন্য সে রক্ষা পায়। তার এমন কাজে সবাই চমকে ওঠে। আরিফ তখন গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায়, তারপর রেগে গিয়ে জিজ্ঞেস করে, মরার জন্য আর কোনো গাড়ি পেলেন না? আমার গাড়ির সামনে এসে কেন দাঁড়াতে হলো? আশ্চর্য, কথা কানে যায় না, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? থাক থাক বাবা, মাথা গরম করে আর লাভ নেই। অনেক দূর যেতে হবে, সময় নষ্ট না করে চল, গাড়িতে চল। তারা দুইজনে গাড়িতে ওঠে, আর ওই লোকটা রাস্তা পার হয়ে চলে যেতে থাকে। লোকটা গাড়ির সামনে থেকে যাবার পর আরিফ আবার গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছিল না। তারা অবাক হয়, নতুন গাড়ি, মাত্র কিছুদিন হয় কিনলো, তার উপর সিএনজিও করা, গাড়ি স্টার্ট নেবে না কেন? অনেক চেষ্টার পরও গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তাদের কপাল হয়তো ভালো ছিল, তাই একটু সামনে একটা গ্যারেজ ছিল। তারা সেখানে যায়। গ্যারেজের লোকরা এসে গাড়িটা ঠিক করার চেষ্টা করতে থাকে, এবং তারা জানায় যে ঠিক করতে একটু সময় লাগবে, কি আর করার। তাই তখন তারা লাঞ্চ করে ফেলার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে নিশ্চয়ই গাড়িটাও ঠিক হয়ে যাবে, যেই ভাবা সেই কাজ। তারা কাছের একটা রেস্টুরেন্টে চলে যায় লাঞ্চ করার জন্য। তারপর লাঞ্চ করে ফিরে এসে দেখে গাড়িটি ততক্ষণে ঠিক হয়ে গেছে। গ্যারেজের বিল পরিশোধ করে তারা আবার যাত্রা শুরু করলো। আবহাওয়াটাও ভালো ছিল। চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে তারা এগুতে থাকে। কিছুক্ষণ পর গাড়িতে আরিফ একটা গান প্লে করে, তারপর সবাই তার সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে। সবকিছু মিলিয়ে খুব আনন্দের সাথেই তারা এগিয়ে যেতে থাকে। তারপর তারা যখন সিলেট এসে পৌঁছল, তখন প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। তারপর সেখানে নেমে তারা একটা রেস্টুরেন্টে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ডিনার শেষ করার পর একটা সেফ হাউসে চলে যায় তাদের গাড়িটা রাখার জন্য। পাহাড়ি গ্রাম এলাকা, যোগাযোগ ব্যবস্থা তেমন নেই বললেই চলে। তাদের গন্তব্যস্থলটাতে যেতে হলে অনেকটা পথ পায়ে হেঁটে যাবার রাস্তা, গাড়ি যাবার মতো রাস্তা নেই সেখানে। যাই হোক, বাংলার কেয়ারটেকার শহরের এক প্রান্তে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সেখানে পৌঁছতেই তাদেরকে দেখে সে এগিয়ে এসে সালাম দিয়ে বলল, আপনারা কি ঢাকা থেকে আইছেন? হ্যাঁ, আপনি? আমি এই বাংলোর কেয়ারটেকার সাহেব, আমারে আপনাদের কথা কইয়া রাখছে, আইয়েন আমার লগে আইয়েন। তারপর তার সাথে করেই তারা বাংলোর উদ্দেশ্যে রওনা হলো। পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে গেল। বিদ্যুৎ নেই বলে হারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে পুরো বাংলোটায়। পরিবেশটা দেখতেই কেমন যেন ভৌতিক লাগতে থাকে। আর সারাদিনের যাত্রায় তখন সকলেই ক্লান্ত, তাই সময় নষ্ট না করে সকলেই ফ্রেশ হতে চলে যায়। তারপর কেয়ারটেকারের দেখানো রুম অনুযায়ী প্রত্যেকে যে যার রুমে চলে যায়। সকালবেলা সবকিছু ঘুরে দেখা যাবে। তারপর সে গ্রামীণ পরিবেশে সকালে মিষ্টি পাখির ডাকে সবার ঘুম ভাঙল। সুন্দর একটা ঘুমের পর সবাই এখন বেশ ফ্রেশ। তারপর ফ্রেশ হবার পর সবাই ডাইনিং রুমে এসে বসল। বেশ আনন্দের সাথেই তাদের নাস্তা শেষ করা হয়। তারপর সবাই বাংলোটা ভালোভাবে দেখার জন্য বের হয়। বিশাল বাংলো, হলরুমটা অবাক করার মতো বড়। তেমন কিছুই নেই এতে, ঢোকার জন্য একটা দরজা আর দুটো জানালা, আর তাতে আগেকার দিনের মতো মোটা মোটা রড লাগানো। হলরুমটা ছাড়াও অন্তত 15টার মতো রুম আছে বাংলোটাতে। পুরোটাই সাজানো গোছানো, অবাক হবার মতো। আর এই বাড়িতে কিনা ভূতের ভয়ে মানুষ থাকে না, অবাক না হয়ে পারা যায় না।
তারা বাংলোর বাইরে বেরিয়ে আসে, আর ঠিক এমন সময় কেয়ারটেকারের সাথে দেখা হয়। আর তাদের দেখে কেয়ারটেকার বলে ওঠে, সাহেব, একটা কথা কই, কিছু মনে করিলেন না। বলো, কি বলতে চাও? সাহেব, এই বাড়িটা কিন্তু বালা না। অনেকেই ইহানে অনেক কিছু দেখছে। আমি কই কি, সময় থাকতে সাবধান হয়ে গেলে বালা হইব। কেন, কি আছে এই বাড়িতে? সাহেব, অনেকেই ইহানে একটা মাইয়া মানুষ দেখছে এই বাড়িতে। রাতের বেলায় ঘুইরা বেড়ায়, মাঝ রাইতে কান্নার আওয়াজও পাওন যায়। আপনি বলতে চাচ্ছেন এই বাড়িতে ভূত আছে? আরে আমি একা কেন, হক গলেই তো এই কথা কয়। ভাইয়া, ডিজিটাল যুগে ভূত ব্যাপারটা না খুব মজা, তাই না? এইসব মন গড়া কাহিনী, ভূত বলতে কিছুই নেই। আমার যা বলার তা বইল্লা দিছি, এখন সবকিছু আপনি ঘরেই ইচ্ছা। সকাল 11টার দিকে তারা ঘুরতে বের হয়ে যায়। সারা দিন ঘোরাঘুরির পর যখন ফিরে আসে, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর রাতের খাবার শেষ করে তারা যে যার রুমে চলে যায়। সারাদিনের ঘোরাঘুরিতে সকলেই ভীষণ ক্লান্ত, তাই বিছানায় শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে সবাই। হঠাৎ মাঝরাতে কোনো একটা শব্দে নীলার ঘুম ভেঙে যায়। শব্দটা কিসের সে বোঝার চেষ্টা করতে থাকে। ঘুম ঘুম ভাব কিছুটা কেটে যাবার পর শব্দটা তার কাছে আরো স্পষ্ট হতে থাকে। মনে হচ্ছে যেন কোনো মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তার পাশে ঘুমিয়ে থাকা তার বড় বোনের দিকে তাকায়। ডাক দেবে কিনা বুঝতে পারে না। তারপর মনে মনে ভাবতে থাকে, ঘুমিয়ে আছে যখন, তখন ডেকে লাভ নেই, তার চেয়ে বরং গিয়ে দেখে আসি কি হচ্ছে। যেই ভাবা সেই কাজ, হারিকেনটা নিয়ে ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। কিছুটা সামনে আসার পর সে বুঝতে পারে শব্দটা হলঘর থেকে আসছে। সে আস্তে আস্তে ঘরটার দিকে এগিয়ে যায়। ঘরের ভেতরে জমাট বাঁধা অন্ধকার। হারিকেনের আলোয় কিছুটা দেখা যাওয়া ছাড়া পুরো রুমটাই অন্ধকার। শব্দটা ঘরের এক কোণ থেকে আসতে থাকে। সে আরো সামনে এগিয়ে যায়। তখন হঠাৎ করে শব্দটা থেমে যায়। তক্ষুনি তার মনে হয় একা একা এখানে আসাটা তার একদম ঠিক হয়নি। মনের মধ্যে ভয় হতে থাকে তার। তারপর ফিরে যাবার জন্য সে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখন দরজার সামনে সাদা একটা কিছু দেখতে পায় সে। মেঝে থেকে অনেক ওপরে ঝুলে আছে, যেন ভাসছে বাতাসের মধ্যে, অনেকটা নারী মূর্তির মতো। ভয় পেয়ে যায় সে। আর এদিকে হারিকেনের আলোটাও প্রায় নিভে আসছে। আর এমন সময় হঠাৎ করে অট্টহাসির শব্দ ভেসে আসে। ভয়ে নিঃশ্বাসও নিতে ভুলে যায় সে। পা নাড়াবারও শক্তি পাচ্ছে না। তার মনে হতে থাকে আজই হয়তো তার জীবনের শেষ দিন। মনে প্রাণে চিৎকার করার চেষ্টা করতে থাকে সে, কিন্তু গোঙানি ছাড়া তার মুখ থেকে কিছুই বেরোয় না। পরদিন সকালবেলা ডাইনিং টেবিল থেকে খোঁজ শুরু হয়ে গেল। কিরে, নীলাকে ডেকে তুললি না? নীলা তো আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। ভাবলাম তোমাদের সাথেই আছে, তাই তো আমি এখানে এলাম। কই, আমরা তো তাকে দেখতে পাইনি। মজা করছিস না তো? না, আমি তো ঘুম থেকে উঠে দেখি সে পাশেই নেই। ভাবলাম এখানেই হবে। চল তো গিয়ে দেখি। সবাই মিলে খুঁজতে বের হয় তাকে। অনেক খোঁজার পর হলরুমের সামনে এসে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে রত্না। সবাই ছুটে যায় তার কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে নীলা। আরিফ ছুটে যায় কেয়ারটেকারকে নিয়ে আসার জন্য। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সারাটা দিনই তাদের হাসপাতালে কেটে যায়। একসময় সন্ধ্যা হয়ে আসে।
কিন্তু নীলার অবস্থার কোনো উন্নতি না হবার কারণে তারা হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসপাতালে সবার থাকার মতো জায়গা না থাকার কারণে আরিফ আর রত্না বাংলোয় ফিরে যাবার প্ল্যান করে। আর ঠিক হয় তাদের বাবা মা নীলার সাথে থাকবে। যাই হোক, সন্ধ্যা 7টার দিকে তারা হাসপাতাল থেকে বের হয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবারটা সেরে নেয়। তারপর তারা বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন 9টা। তারা বাংলোয় এসে পৌঁছল। কেয়ারটেকার তাদের রুমে হারিকেন দিয়ে যায় আর যাবার সময় বলে যায়, ভাইজান, ছোট আপামনির কি খবর? ভালো না। ভাইজান, রাইতে সাবধানে থাকেন। আমি আগেই কইছিলাম বাড়িটা কিন্তু ভালো না। আপনি আমার কথাটাই শুনলেন না, এই জন্যই আইজাপার এই অবস্থা হয়েছে। আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো। পারলেই বালা। সারাদিন অনেক ধকল গেছে ভাই, এখন যাপ, শুয়ে পড়। হ্যাঁ, নীলাটার কি যে হলো, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এদিকে রত্নার রুমে ঘুমের ঘোরে অচেতন হয়ে আছে রত্না। হঠাৎ করে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে। তারপর শব্দটা লক্ষ্য করতে থাকে। তার মনে হতে থাকে কেউ যেন রুমের বাইরে হাঁটছে। তার সাথে একটা কান্নারও শব্দ, একটা নীলই কণ্ঠ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আচ্ছা, কে কাঁদবে এই সময়? সে তার বিছানা ছেড়ে হারিকেনটার দিকে এগিয়ে যায়। তারপর হারিকেনটা হাতে নিয়ে বের হয়ে আসে রুম থেকে। শব্দটা এখনো সে শুনতে পাচ্ছে। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে সে। সে জানে না কি এক অজানা টানে সে ছুটে যাচ্ছে। তার মনে হতে থাকে শব্দটা হলঘর থেকেই আসছে। সে আস্তে আস্তে ঘরটার দিকে এগিয়ে যায়। দরজাটা তখন খোলা ছিল। সে ঘরের ভেতরে ঢুকে। ঘরের ভেতরটা জমাট বাঁধা অন্ধকার। হারিকেনের আলোর কিছুটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পুরো রুমটাই অন্ধকার। তার মনে হতে থাকে শব্দটা ঘরের এক কোণ থেকে আসছে। সে সেদিকে এগিয়ে যায়। আর তখনই হঠাৎ করে শব্দটা থেমে যায়। কি হচ্ছে এসব? তার মনের মধ্যে ভয় বাড়তে থাকে। আর ঠিক তখন একটা শব্দ শুনে সে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। দরজার সামনে সাদা কিছু একটা দেখতে পায় সে। মেঝে থেকে অনেক উপরে ঝুলে আছে। ভয় তার ভেতরটা ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে নীলাও এই কারণেই অজ্ঞান হয়ে পড়েছিল। সে ভাবতে থাকে তার জ্ঞান হারানো চলবে না, তাকে জানতেই হবে, জানতেই হবে কেন এমন হচ্ছে। সে মনের মধ্যে সাহস বাড়াতে থাকে। এক দৃষ্টিতে সে অশরীরটার দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে সেই অশরীরী জিনিসটার দিকে। তারপর তার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ে। কি যেন ভাবতে থাকে সে। তারপর কি যেন মনে করে হঠাৎ দৌড় দিয়ে বাংলোর বাইরে চলে আসে। তারপর বাংলোর ছাদের দিকে তাকায় সে। আর তারপর নিঃশব্দ রাত, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। হঠাৎ মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসে। এরই মধ্যে সেই ভয়ঙ্কর কণ্ঠটা আবার শোনা যায়। কেউ বাঁচবে না আমার বাড়িতে কেউ থাকবে না আমি ছাড়া। মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। যারা এই বাড়ি যাবে মেরে ফেলবো তাদেরকে। কেউ বাঁচবে না, কেউ না। নিঝুম রাতে সেই ভয়ঙ্কর অট্টহাসির শব্দ ছাড়া আর কিছুই নেই। পরদিন সকালবেলা আরিফ একটু দেরি করে ঘুম থেকে জেগে ওঠে। নিজের বিছানায় কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হবার জন্য সে উঠে যায়।
তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ফিরে আসে সে। কিন্তু রত্নাকে সেখানে না দেখে সে অবাক হয়। রত্না তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না। তারপর রত্নার রুমের দিকে যায় সে। তার রুমের সামনে যেতেই সে দেখতে পায় রুমের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। ভয়ে তার ভেতরটা চমকে ওঠে। তারপর সে বাইরে বের হয় তাকে খোঁজার জন্য। বাংলোর 4-5টা খুঁজে দেখে সে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। এমন সময় কেয়ারটেকারের সাথে তার দেখা হয়। তাকে সব খুলে বলে সে। আর তখনই কেয়ারটেকার বলে, আপনারে আগেই কইছি সাবধানে চলতে, জায়গাটা ভালা না। আপনারা কেউই আমার কথা শুনলেন না। আল্লাহ জানে কি হইছে। আহেন আমার লগে, খুঁজা দেখি। তারপর তারা দুজনেই তাকে খুঁজতে বের হয়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে দুপুরের আগেই তাদের হাসপাতালে যাবার কথা ছিল, কিন্তু দুপুর প্রায় শেষ হয়ে আসছে, অথচ তারা আসছে না। অজানা আশঙ্কায় চিন্তিত হয়ে পড়লেন মাহফুজ সাহেব। তারপর তিনি আর অপেক্ষা করতে না পেরে আরিফের নাম্বারে কল করলেন। আরিফ ফোন রিসিভ করে হ্যালো বলতেই তার বাবা বলে উঠলেন, কোথায় তোরা? এখনো তো বাংলোতেই আছি। তোদের না দুপুরের আগে আসার কথা ছিল? না মানে বাবা, একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? রত্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বললি? এত অস্থির হয় না বাবা, শান্ত হও। আর মাকে এখনো কিছু বলার দরকার নাই। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। তারপর আরিফ তাদের সব কিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। কি হচ্ছে এই সব? কিছুই ভাবতে পারছেন না তিনি। অসহায়ের মতো হাসপাতালের বেডে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে নীলার পাশে বসিয়ে জরুরি কাজ আছে বলে বাংলোর উদ্দেশ্যে রওনা হল। বাংলোয় আসতে আসতে তার সন্ধ্যা হয়ে যায়। আরিফ আর কেয়ারটেকার তখনও রত্নাকে খুঁজছিল। তিনি এসে প্রায় পাগলের মতো তার মেয়ের খবর জানতে চাইলেন, কিন্তু চাইলেই কি হবে? তাকে তো আর পাওয়া যায়নি। সব শোনার পর তিনি আর দেরি করতে চাইলেন না। ঠিক করলেন পুলিশের সাহায্য নেবেন। যেই ভাবা সেই কাজ। তিনি আরিফকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন। যেমন করেই হোক তার মেয়েকে খুঁজে পেতেই হবে। আর যদি না পায় কি হবে তার? আর নিজের স্ত্রীর কাছেই বা কি জবাব দেবেন? কিছুই ভাবতে পারছেন না তিনি। রাত 9টার দিকে তিনি থানায় এসে পৌঁছলেন। তখন থানার দায়িত্বে ছিলেন পুলিশ ইন্সপেক্টর তারেক মাহমুদ। যখন তারা থানায় আসলো, তিনি তাদের অবস্থা দেখেই বুঝতে পারলেন বড় কোনো রকমের সমস্যা হয়েছে। তারপর মাহফুজ সাহেব তারেক সাহেবকে তাদের বেড়াতে আসার কথা জানান। বাংলোয় ওঠা থেকে শুরু করে তার ছোট মেয়ে নীলার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া আর রহস্যজনকভাবে রত্নার উধাও হয়ে যাওয়া সম্পর্কে সব কিছুই তাকে খুলে বললেন। তারপর তার সব কথা শোনার পর তারেক সাহেব বলে উঠলেন, আপনারা যে বাংলোটায় উঠেছেন সেটার কথা আগেও অনেকবার শুনেছি। ভৌতিক বাংলো হিসাবে এই শহরে বাংলোটার অনেক সুনাম আছে। রাতে নাকি এটাতে অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে। একটা মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না আর আপনি ভূতের গল্প শোনানো শুরু করেছেন? এই আধুনিক যুগে এসে আপনি ভূত প্রেত বিশ্বাস করেন? তাছাড়া আপনার মতো শিক্ষিত লোক এসব কথা বলে। ডিসগাস্টিং। আহা, রেগে যাচ্ছেন কেন? আমি নিজে বানিয়ে কিছু বলিনি, যা শোনা যায় তাই বললাম। তবে আমি এখন পর্যন্ত ভূতের কোনো কেস পাইনি। আজই পেলাম। আপনারা চিন্তা করবেন না, ভূতটাকে আমি ধরেই ছাড়বো। আর তা যতটা সম্ভব কম সময়ে। আপনার মেয়ের সন্ধান আপনারা পেয়ে যাবেন, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আইন অনুযায়ী কেউ হারানোর 24 ঘন্টা আগে কোনো মামলা নেওয়া যায় না। তাই এখন আপাতত আমি কেসটা নিতে পারছি না। তবে ব্যাপারটি নিয়ে আমি চিন্তা করছি। আজ আপনারা ফিরে যান, রাতটা সাবধানে কাটান আর তার সন্ধান করার চেষ্টা করেন। যদি কোনো সন্ধান না পান তাহলে কাল আবার আসবেন, তখন এ ব্যাপারটা নিয়ে আপনারা মামলাও করতে পারবেন। আর তখন আমরাও আপনাদের সাথে বাংলোটায় যাব।
তারেক সাহেবের কথা শুনে তারা প্রায় হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছুই করার নেই। তাই তারা বিষণ্ণ মনে বাংলোয় ফিরে আসে। রাতটা তাদের অনেক কষ্টে পার করতে হয়। চিন্তায় রাতে কারোরই ঘুম হয়নি। সকালে হালকা কিছু খাবার খেয়ে তারা আবার থানার উদ্দেশ্যে রওনা হন। 10টার সময় তারা থানায় এসে পৌঁছন। ইন্সপেক্টর তারেক থানায় এসে প্রথমে মামলাটি তৈরি করেন, তারপর তাদেরকে প্রয়োজনীয় কিছু প্রশ্ন করেন। তারপর তিনি দুজন কনস্টেবলকে সাথে নিয়ে তাদের সাথে তাদের বাংলোর দিকে যাত্রা করেন। বাংলোয় পৌঁছানোর পর প্রথমে তিনি পুরো বাংলোটা ঘুরে দেখেন। সেই বাংলো বিশাল বিশাল রুম, তবে হল রুমটা অবাক করার মতো বড়। তেমন কিছুই নেই এতে। ঢোকার জন্য একটা দরজা আর দুটো জানালা, তাদের আগেকার দিনের মতো মোটা মোটা রড লাগানো। হল রুমটা ছাড়াও অন্তত 15টার মতো রুম আছে বাংলোটাতে। পুরোটাই সাজানো গোছানো। বাংলোর চারপাশে নানা ধরনের গাছপালা। বাংলোর পেছনের দিকটা হালকা জঙ্গল মতো হয়ে গেছে। তিনি সব কিছুই নোট করতে থাকেন। তারপর কেয়ারটেকারকে ডেকে কতগুলো প্রশ্ন করেন। আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে আছেন? স্যার 20-25 বছরের বেশি হইব। আপনার পরিবারও থাকে এখানে? যে স্যার, যে এইখানেই থাকে, কিন্তু যখন কেউ এইখানে বেড়াইতে আসে তখন আর এইখানে থাকে না, ওই যে ওই সামনের একটা বাড়িতে থাকে স্যার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার কোনো ছেলে পুলে নাই স্যার। আচ্ছা, আপনারা যখন এখানে থাকেন তখন ভয় করে না? এখানে তো ভূতের আড্ডা, আপনাদের তো ক্ষতি করতে পারে। আমরা তো স্যার একা মানুষ, ক্ষতির চিন্তার কি করমু? হারাবার মতো আমার ঘরে আসলে কিছুই নাই, তাই এইখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মাহফুজ সাহেব। জি বলেন তারেক সাহেব। পুরোটা বাংলোয় তো ঘুরে দেখলাম, তেমন সন্দেহজনক কিছু দেখছি না। যদি ভূতের কাজ হয়ে থাকে তাহলে কিছু না পাওয়াটাই তো স্বাভাবিক। এখন কি হবে? আমার মেয়ের এখন কি হবে? শান্ত হন, আমি দেখছি কি করা যায়। আমি ফোর্স লাগিয়ে দিয়েছি, ওরা সন্ধান করছে। আশা করি খুব শীঘ্রই আমরা সন্ধান পেয়ে যাব। আর একটা কথা, এখানে রাতে কি হয় তা তো দেখিনি, তাই সন্ধ্যার দিকে আমার 2 কনস্টেবল এখানে আসবে। তারা রাত্রে আপনাদের সাথে এখানে থাকবে। দেখা যাক ভূতের দেখা পাওয়া যায় কিনা। যা করার একটু তাড়াতাড়ি করুন স্যার। আরে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, আমি থানায় ফিরে যাচ্ছি, আপনারা সাবধানে থাকবেন। কি হবে এখন কিছুই ভাবতে পারছে না মাহফুজ সাহেব। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? তিনি যখন এসব ভাবছিলেন, ঠিক সে সময় তার মোবাইলে একটা ফোন আসে। হাসপাতাল থেকে তার স্ত্রী ফোন করেছে, তাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ফোন পেয়ে তিনি আরিফকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলেন। যখন তিনি হাসপাতালে পৌঁছলেন, তিনি জানতে পারলেন যে নীলার জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ততটা ভালো নয়। তাই ডাক্তার তাকে চেম্বারে ডেকে পাঠিয়েছে। তিনি ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার তাকে বললেন, দেখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, রোগীর অবস্থা ততটা ভালো হচ্ছে না। সে কোনো কারণে অনেক বেশি ভয় পেয়েছে, তাই নিজ থেকে সুস্থ হবার যে ক্ষমতা মানুষের থাকে সেটা সে হারিয়ে ফেলেছে। তাহলে এখন কি হবে? এখানে এর বেশি করা সম্ভব হবে না। তার চেয়ে ভালো আমরা তাকে ঢাকায় পাঠিয়ে দিই, সেখানে ভালো চিকিৎসা পেয়ে সে ভালো হয়ে যেতেও পারে। মাহফুজ সাহেব চিন্তিত হয়ে পড়লেন। নীলাকে ঢাকা পাঠানো হলে তাদেরকেও তো ঢাকায় চলে যেতে হবে, কিন্তু তাহলে রত্না, তার সন্ধান কিভাবে পাবে? কিছুক্ষণ ভাবার পর তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে ঢাকায় পাঠানো হোক।
আগে সে ভালো হোক, তারপর অন্য কিছু। একসাথে দুইজনকে দেখতে গিয়ে তিনি দুজনকেই হারাতে চান না। পরেরটা পরে দেখা যাবে। তিনি ডাক্তারকে সব ব্যবস্থা করতে বললেন। সন্ধ্যার দিকে সব ব্যবস্থা হয়ে গেলে তার অ্যাম্বুলেন্সে করে যাবার জন্য তৈরি হলেন। কিন্তু আরিফ তখন বেঁকে বসল। সে যাবে না। সে তাদেরকে যেতে বলে নিজে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। বোনকে ফেলে সে কোথাও যাবে না। কি বলবেন মাহফুজ সাহেব? আরিফের কথাও তো যুক্তি আছে, কিন্তু তার মধ্যে ছেলে হারানোর ভয়টাও তো চলে আসে। কি বলবেন তিনি? কিছু বলার আগে আরিফ তার কাছ থেকে তাদের গাড়ির চাবিটা নিয়ে নেয়। যখন অ্যাম্বুলেন্সে করে তারা ঢাকার পথে যাত্রা করে, আরিফ তাকিয়ে থেকে তাদের চলে যাওয়া দেখতে থাকে। যতক্ষণ তাদের দেখা যাচ্ছিল সে সেদিকেই তাকিয়েছিল। তারপর একটা দীর্ঘশ্বাস চলে আসে ওর ভেতর থেকে। তারা এখন ভেঙে পড়লে চলবে না। অনেক কাজ বাকি পড়ে আছে। সব কিছুই তাকে শেষ করতে হবে। আর তার সময় থাকতেই এসব ভাবতে ভাবতে সে বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। বাংলোয় দুজন পুলিশ কনস্টেবলকে নিয়ে আরিফ ড্রয়িং রুমে এসে বসে। বিদ্যুৎ না থাকার কারণে বাংলোটা খুব বেশি অন্ধকার দেখাচ্ছে। তারা একসাথে কিছুক্ষণ গল্প করার পর আবার গিয়ে বাংলোর রুমগুলো একটু ঘুরে দেখে আসে। তারপর আবার রুমে এসে বসে। তাদের সামনে একটা হারিকেন জ্বালানো রয়েছে। হারিকেনের আলো বলে কথা, শুধু অন্ধকার কেটে নিজেদের অস্তিত্ব প্রমাণ করা ছাড়া তেমন কোনো আলোই বের হচ্ছে না। তারা কোনোভাবে নিজেদেরকে দেখতে পাচ্ছে, আর চারপাশটা জমাট বাঁধা অন্ধকার। কিন্তু তারা তখনও জানে না কতটা বিপদ তাদের সামনে অপেক্ষা করছে। তারা জানে না কেউ অনুসরণ করছে তাদেরকে। দূর থেকে তাদের সব কিছুই সে দেখছে। তারা বুঝছিল না যে কতটা ভয়ঙ্কর সেই দৃষ্টি। তারা শুনতেও পারেনি যে কেউ তখন বলছিল, এই বাড়ি আমার, কেউ থাকবে না এখানে, মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো, কেউ থামাতে পারবে না আমাকে, কেউ পারবে না, কেউ পারবে না। তারা তিনজন ড্রয়িং রুমে বসে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে মাঝে মাঝে বজ্রপাত। পরিবেশটাই যেন ভৌতিক হয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা গল্প করছিল। এর মধ্যে এক পুলিশ তো রীতিমতো ভূতের গল্পই শুরু করল। সে বলতে থাকে, এটা ঠিক গল্প না, বলা যায় বাস্তব অভিজ্ঞতা। তবে আমার না, আমাদের গ্রামের একজনের। এমন বৃষ্টির দিন আসছিল, আন্ধার, চুপচাপ রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হাঁক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। এমনি ভাবেই তার গল্প এগোতে থাকে। এর মধ্যে 12টা বেজে যায়। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে বাইরে বিদ্যুৎ চমকায়। হয়তো কাছাকাছি কোথাও হবে। শব্দটা অনেক বেশি হয়েছিল। তারা তিনজনই চমকে ওঠে শব্দে। তারপর ঘোরটা কেটে যাবার পর তারা আবার গল্পে মনোযোগ দেয়। আর ঠিক তখনই তারা তিনজনই একটা শব্দে আবার ভীষণ চমকে ওঠে। তারা সবাই একটা কান্নার শব্দ শুনতে পায়। একটা মেয়েলি কণ্ঠস্বর। কান্নার শব্দটা বাইরে থেকে আসতে থাকে। এমন বৃষ্টির রাতে বাইরে কে কাঁদবে? আর এখানে কোনো মেয়েও তো থাকে না। তাহলে এটা কি? ভয় পেয়ে যায় তারা। আর তখনই কান্নাটা থেমে গিয়ে অট্ট হাসির শব্দ ভেসে আসে। তাদের ভয়টা আরো বেড়ে যায়। হঠাৎ করে তারা বাংলোর ছাদের উপরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। শব্দটা ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছিল। আর তার সাথে হাসির শব্দ তো আছেই। প্রচন্ড ভয় পেয়ে যায় তারা। কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে হারিকেনটা নিভে যাবার মতো অবস্থা হয়। এমন সময় হঠাৎ করেই একজন পুলিশ তার রাইফেলটা হাতে নিয়ে বাইরের দিকে গুলি করে বসে। আর তারপর সব কিছুই আগের মতো নীরব হয়ে যায়।
বাইরে থেকে শুধুমাত্র বৃষ্টির শব্দ আসতে থাকে। সারাটা রাত তারা ভয়ে ভয়ে পার করে। তারপর সকালে উঠে একসাথে তারা ব্রেকফাস্ট করে নেয়। তারপর তারা থানার দিকে রওনা হয়। থানায় পৌঁছে তারা ইন্সপেক্টর তারেককে দেখতে পায়। আরিফ কোনো কথা না বাড়িয়ে তার বোনের খবর জানতে চায়। স্যার, আমার বোনের কোনো খবর পাওয়া গেছে? আমার ফোর্স কাল সারাদিনই তার সন্ধান করেছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। একটা মেয়ে হারিয়ে গেছে আর তাকে খুঁজে পেতে এত সময় লাগে? দেখুন আরিফ সাহেব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। কোনো লাভ তো তাতে হচ্ছে না। দেখুন, আমরা এখনো জানি না তার কি হয়েছে। তার সাথে অনেক কিছুই হতে পারে। যেমন? যেমন প্রথমত সে নিজে থেকেও কোথাও চলে যেতে পারে, আর যদি তা হয় আমরা তেমন কিছুই করতে পারবো না। দ্বিতীয়ত তাকে কোনো একজন, হোক সে ভূত অথবা মানুষ, কোথাও গুম করে রাখতে পারে, খুনও করতে পারে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত তার ঠিক কি হয়েছে জানতে না পারবো তেমন কিছুই করতে পারবো না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্লিজ স্যার, যা করার একটু তাড়াতাড়ি করুন। বললাম তো, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ও ভালো কথা, কাল রাতের ঘটনায় আপনার কি মনে হয়? মনে তো অনেক কিছুই হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? ভূত বলে তো কিছুই নেই, তারপর কেন এমন হলো? দেখুন, ভূত আছে কি নেই তার সঠিক কোনো প্রমাণ কারো কাছে নেই। তাহলে আছে এবং নেই এই দুইটা সামনে রেখেই আমরা কাজ করতে পারি। যদি ভূত বলে কিছু থাকে তাহলে তো তাকে থামাবারও নিশ্চয়ই কোনো উপায় আছে। কিন্তু সেটা কি? সেটাই তো ভাবনার বিষয়। তবে আপাতত আমরা এক কাজ করতে পারি। কি কাজ? চলুন, আমি আবার বাংলোটায় যাব, আবার সবকিছু ভালোভাবে দেখব। আর একটা কাজ করব। কি সেটা? এখনই বলবো না, আগে চলুন বাংলোর পরিবেশটা আগে উপভোগ করি। ইন্সপেক্টর তারেক আরিফকে নিয়ে আবার বাংলোয় ফিরে আসেন। ততক্ষণে দুপুর হয়ে গেছে। কেয়ারটেকার তাদের খাবারের ব্যবস্থা করে। দুপুরের খাবার শেষ করবার পর ইন্সপেক্টর তারেক আবার বাংলোর চারপাশটা দেখতে থাকেন। বৃষ্টির কারণে কোথাও কোথাও পানি লেগে থাকা ছাড়া আর সব কিছুই আগের মতো আছে। তিনি কেয়ারটেকারকে একটা মই আনতে বললেন। তারপর কেয়ারটেকার মই নিয়ে আসার পর তিনি ছাদে উঠলেন। তার সাথে আরিফও উঠলেন। তিনি সব কিছুই আগের মতো দেখলেন। তিনি সেই ড্রামগুলো কাছে গেলেন। সবকিছুই ঠিক আছে, শুধু একটা ড্রাম হেলে পড়ে আছে, যেগুলো আগের দিন দাঁড় করানো ছিল। সবকিছু দেখার পর তারা নিচে নেমে আসেন। তারপর তিনি আরিফকে বলেন, আজ আপনি শহরের কোনো হোটেলে চলে যান। কেন? আজ রাতটা আমি এখানে থাকবো, আর একা। একা থাকলে ভূতগুলো সামনে আসতে ভয় পাবে না, আর আমার পরীক্ষাটাও ভালোভাবে করতে পারবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার এক বোন ভয় পেয়ে কয়েকদিন ধরে হাসপাতালে পড়ে আছে, অবস্থা ভয়ানক। আরেক বোন এখান থেকে নিখোঁজ। কাল আমাদের তিনজনের সামনেই এত কিছু হয়ে গেল। আপনি একা থাকবেন কিভাবে? আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আসলে আমিও তাই চাই, ভূত সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিতে চাই। এতে করে নিজের বিশ্বাসটারও একটু ঝালাই হবে। কিন্তু? কোনো কিন্তু নয়, ভয় পাবেন না। সাথে রিভলভার আছে, 6টা বুলেট লোড করা আছে আর 6টা রিজার্ভে আছে। কালকের ঘটনা থেকে যা জানলাম, ভূতেরাও বুলেটকে ভয় পায়। আমার তেমন কিছুই করতে পারবে না। কি আর করার? আরিফ অনেকটা বাধ্য হয়েই শহরের দিকে চলে যায় রাতে থাকার জন্য। আর ইন্সপেক্টর তারেক থেকে গেলেন সে বাংলোয়। তিনি তখনও জানেন না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। তিনি ধারণাও করতে পারেননি এই ভয়ঙ্কর বাড়িতে একা থাকার দুঃসাহস করার জন্য তাকে কি মূল্য দিতে হবে। রাতের খাবার শেষ করার পর তিনি শোবার ঘরে যান। কেয়ারটেকার আগে থেকে সেখানে একটা হারিকেন রেখে গেছিল। হারিকেনের মিটি মিটি আলোয় তিনি রিভলভারটা আবার পরীক্ষা করে নিলেন। সব ঠিক আছে। তারপর নিশ্চিত হয়ে তিনি শুয়ে পড়লেন। মাঝরাত হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে। একটা কান্নার শব্দ শুনতে পায়, যেন কোনো মেয়ে কাঁদছে।
বিছানা ছেড়ে উঠে যায় সে। তারপর হারিকেনটাকে নিয়ে শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। একসময় সে হল রুমের সামনে চলে আসে। রুমের দরজাটা আগের মতোই খোলা, কিন্তু তার স্পষ্ট মনে আছে সবগুলো দরজাই বন্ধ ছিল। তাহলে এটা খুলে গেল কিভাবে? হারিকেনটা নিয়ে ভেতরে ঢুকে সে, আর তখনই একটা অট্ট হাসির শব্দ ভেসে আসতে থাকে পুরোটা রুম থেকে। তার মনের মধ্যে ভয় এসে জড়ো হতে থাকে। তারপরও ভালোভাবে শব্দটাকে লক্ষ্য করতে থাকে সে। রুমের 4 কোণ থেকে শব্দটা আসছিল, আর এমন সময় ছাদের উপর থেকেও ধূপ ধাপ শব্দ শুনতে পায় সে। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? ছাদে ওঠার মতো কিছুই নেই আশেপাশে। তাহলে এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় সে। কোমরে হাত দেয় রিভলভারটার জন্য, কিন্তু সে রিভলভারটা সেখানে পেল না। তখন তার মনে পড়ে রাতে পরীক্ষা করার পর সেটা সে বিছানায় তার বালিশের নিচে রেখেছিল, আর নেওয়া হয়নি। এখন কি করবে? এদিকে তার হাতের হারিকেনের আলোটাও ঝাপসা হতে থাকে, যে কোনো সময় নিভে যেতে পারে। তিনি আর রিস্ক নিতে চাইলেন না। ছুটে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তখনও তার পেছনের দিক থেকে সেই অট্ট হাসির শব্দ ভেসে আসছিল। রুমে এসে তিনি দরজা বন্ধ করে দেন। তারপর এগিয়ে এসে রিভলভারটা হাতে নিয়ে বিছানায় বসে পড়েন। এমন সময় তার হারিকেনটা নিভে যায়। অন্ধকার হয়ে যায় পুরো ঘরটা। ভয়ের মধ্যে নিজের উপর রাগ উঠে যায় তার। কেন আসার সময় সাথে কোনো মোমবাতি আনেননি? কিন্তু রাগ হলে কি হবে? তখন আর কিছুই করার ছিল না। অসহায়ের মতো তিনি বিছানায় বসে থাকেন। হয়তো তার কপাল ভালো ছিল, তাই সেদিন রাতে আর তেমন কিছুই ঘটেনি। তারপরও সারাটা রাত তাকে অনেক ভয়ে ভয়ে পার করতে হয়েছে। পরদিন সকালে আমি এখন থানায় যাব, আর সেখানেই ব্রেকফাস্ট করব। এমন ভৌতিক বাংলো আমার জীবনে আর দেখিনি। কেন স্যার, কি হয়েছে? যাই হোক, এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমারও জীবনের মায়া আছে। যা হবার হোক, আমি আর কখনো আসছি না এদিকে। এখনো বিয়ে করিনি। আমি এত আগেই মরতে চাই না। আর আপনি একটা কথা বলতে পারেন? কি কথা? আচ্ছা, এই বাংলোটা ভৌতিক হলো কিভাবে? কোথা থেকে আসলো এই আত্মারা? কেন আসলো? কি চায় তারা? কি চাই সেইটা তো কইতে পারুম না স্যার, তবে বাড়ি নিয়া একটা কাহিনী অবশ্য আছে। সেইটা হাসানা মিসা তা অবশ্য আমি জানি না। সে মেলা দিন আগের কথা। এই বাংলোতে একজন বয়স্ক লোক তার বউরে নিয়া থাকতো। বাংলোটা তাদেরই আসিল, আর তাদের কোনো পোলামাইয়াও আসিল না, কিন্তু অনেক সুখেই আসিল তারা। 2 জন মাত্র মানুষ, তেমন কোনো ঝামেলাও ছিল না। কিন্তু যখন তার বউ অসুস্থ হইয়া গেল, তাকে দেখাশোনা করা সহ বাড়ির অন্যান্য কামের লেগা তা ঘরে একজন লোক দরকার আছিল, কিন্তু বিশ্বস্ত লোক খুঁজা পাওন যাচ্ছিল না। তখন তার পরিচিত এক আত্মীয়র কথা মনে হইল, তাই সে বৃদ্ধ লোক তার কথাই চিন্তা করল। যথারীতি তারে নিয়েও আসছে। কয়েকটা দিন তো ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন পরই তার মধ্যে লোভ কাজ করতে শুরু করল। সে বৃদ্ধের বাংলো থেকে বিভিন্ন দামি দামি সব জিনিস চুরি কইরা নিয়ে যাইত। আর কয়েকটা দিন এইভাবে যাবার পর বৃদ্ধা কিছুটা বুঝতে পারছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হইয়া গেছে। কারণ ততক্ষণে এই লোকটাই বৃদ্ধকে মাইরা ফেইয়া এই বাংলো দখলের চিন্তাও কইরা রাখছে। যেই ভাবা সেই কাজ। আর দেখতেই পাইতাছেন ইহানে আশেপাশে কোনো লোকজন নাই, তাই এই কাজ করতে তার তেমন কোনো অসুবিধা হয় নাই। সে তার পেলান মতো 2 জনরেই খুন করে। খুন কইরা এই বাংলোটারে দখল নেয়। হ্যাঁরও প্রথম কয়েকদিন ভালোই ছিল, কিন্তু কিছুদিন পর থেকে সে নাকি ওই বৃদ্ধরে রাত্রে বেলা স্বপ্নে দেখত। আর আরো কিছুদিন পরে তাদের 2 জনের লাশও এই বাড়িতেই পাওয়া যায়। কিন্তু কিভাবে তারা মারা গেছে তা কেউ জানে না। আর তারপর থেকেই এই বাংলোতে এরম সমস্যা হয়ে যাইতাছে। আর তাদের মৃত্যুর পর
বাংলোর মালিক হয় এই বৃদ্ধেরই একটা ছোট ভাই। এমনিতে তার কেউ না থাকলেও বাংলোর দখল নেবার জন্য তার আত্মীয়ের কোনো অভাব হয়নি। আর ওই লোকই আমার এইখানে নিয়োগ দিছে, কিন্তু তার সাথেও ওই একই ঘটনা ঘটছে। আর সেই কারণে সেও এইখানে বেশি দিন থাকতে পারে নাই। অবশেষে সেইটা বেচাই দিছে। আর এইটা কিনা লইছে আমগরে নতুন মালিক। এইদিকে বেড়াতে আইয়া তার এই বাংলোটা পছন্দ হইয়া যায়, আর হুনে এটা অনেক কম দামে বিক্রি করা হইব। একে তো ভূতের ভয়, তার উপর আরেকজনের জিনিস, যা বিক্রি করতে পারে তাই তো লাভ। সাহেবও কম দামে পাইয়া এটা কিনা লইছে। আর তারও লোকের দরকার, তাই আর আমারে বাদ দেয় নাই স্যার। ঘটনা যাই হোক, তা দিয়ে আমার কি? আমি আর এদিকে আসছি না। নেহাতি আমার কপাল ভালো ছিল, তাই এ যাত্রায় বেঁচে গেছি। আপনিও পালান, এখানে থাকলে আপনিও মরবেন। তারপর আর তিনি কিছুই বললেন না, সোজা থানার দিকে হাঁটা দিলেন। আর এদিকে শহরে যাবার পর আরিফ একটা হোটেলে ওঠে রাতে থাকার জন্য। এখানে সে নিরাপদ, কোনো ভয়ের কিছুই নেই। তারপরও রাতে তার ঘুম হয়নি। ইন্সপেক্টর তারেকের জন্য তার চিন্তা হতে থাকে। তাদের জন্য সে নিজের জীবন বাজি রেখে বাংলোয় থাকতে গেছে। এমন দায়িত্ববান পুলিশ অফিসার এই যুগে দেখা যায় না। আর এদিকে ইন্সপেক্টর তারেক থানায় এসে নিজের চেয়ারে বসে ভাবতে থাকে, কি হলো এটা? এই সময়ে ভূত, কিন্তু ভূত বলে তো কিছুই নেই। তারপরও তিনি নিজে যা শুনলেন সেটা কিভাবে অবিশ্বাস করবেন? পুলিশ হলেও তিনি তো মানুষ, আর মানুষ হয়ে কি ভূতের সাথে পারবেন? গভীর এক চিন্তায় ডুবে যান তিনি। যখন এসব ভাবছিলেন, ঠিক তখন আরিফ থানায় এসে উপস্থিত হয়। এসেই জানতে চায়, আপনি ঠিক আছেন তো? তার আগে বলুন, আপনারা সেখানে ছিলেন কিভাবে? কেন? কাল রাতে আমার সাথে যা হলো, এসবের পরে আমি আর নাই। আমি আর নাই মানে হলো, ওখানে সত্যি ভূত আছে। যে যাই বলুক, আমি নিজে সেখানে ছিলাম। আমি নিজেকে আর অবিশ্বাস করতে পারবো না। তাহলে? আমরা আপাতত আপনার বোনের সন্ধান করছি, কিন্তু আমি ওই বাংলোর দিকে আর যাচ্ছি না। কি বলছেন? আপনি না পুলিশ, আপনি ভয় পেলে কিভাবে হবে? কিছু করার নেই ভাই, এত আগে শহীদ হতে চাই না। নিজের জীবনের মায়া সবারই আছে। আপনাকেও বলছি, যদি ভালো চান তাহলে বাংলোতে আর যাবেন না, হোটেলেই থাকেন আর বোনের সন্ধান করেন। আপনাকে কিছুই করতে হবে না, আমি চললাম। আরে কোথায় যাচ্ছেন? বাংলোতে। মানে? আপনি ভয় পেতে পারেন, কিন্তু আমি ভয় পাই না। ওরা আমার পরিবারকে নিয়ে খেলছে, আমি নীরবে তা দেখতে পারি না। আমি যাচ্ছি সেখানে। শুরু যখন হয়েছে আমি শেষটাও দেখে ছাড়বো। আপনি কি সত্যিই যেতে চান? আমি কি ফান করছি আপনার সাথে? মনে হচ্ছে না। তবে আমি সত্যিই দুঃখিত আপনাকে সাহায্য করতে না পেরে। কিন্তু বোঝেনি তো, জীবনের মায়া সবারই আছে। তবে আপনাকে সামান্য একটু সাহায্য করতে পারি। কি সাহায্য? আমি জানি কাজটা বেআইনি, তারপরও বলছি, আপনি এই রিভলভারটা নিয়ে যান। 6টা গুলি আছে এতে। যদি কোনো সমস্যা হয় ব্যবহার করতে পারেন। কাজ করবে কিনা জানি না, তবে খালি থাকার চেয়ে কিছু একটা সাথে থাকা ভালো। আরিফ তার কথা শুনে অবাক হয়। তারপরও কি যেন ভেবে তার হাত থেকে রিভলভারটা নিয়ে নেয়, ভালো করে দেখে এটাকে। তারপর মৃদু একটা হাসি দিয়ে তাকে ধন্যবাদ বলে বাংলোর দিকে রওনা হয়। বিকেলের দিকে সে বাংলো এসে পৌঁছায়। তাকে একা দেখে কেয়ারটেকার বলে ওঠে, স্যার আপনি একা কেন? পুলিশ কই? ভয় পেয়েছে। ভয় পাইছে মানে? কাল একা ছিল, কিছু হয়েছে, এখন জীবনের মায়া করতেছে, তাই কেউ আর আজ আসতেই চায়নি। ওনাগরে আর কি দোষ স্যার? জীবনের মায়া সবারই আছে, কেডাই মরতে চাই কন? তাহলে চাকরি করতে আসলো কেন? বাড়িতে শাড়ি পরে বসে থাকলেই তো ভালো হতো। স্যার মনে হয় রাইগা গেছেন। যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা কই। বলেন। আপনি থাইয়েন নাই হানে। মানে? বাংলোটা যে কেমন সেটা তো দেখছেনি। আর কত বড় কোনো ক্ষতি হওয়ার আগে সাবধান হন ভালা।
আপনি চইলা যান। আমি এত সহজে হাল ছাড়বো না। শুরু যখন হয়েছে এর শেষ দেখে ছাড়বো। কিন্তু স্যার, ভূতের লগে লাগতে যাওয়াটা ভালো হইব না। যা হবার হবে, পরেরটা পরে দেখবো। কি আর করা, আপনি যেইটা ভালা বুঝেন সেইটাই করেন। আর এদিকে যখন এইসব হচ্ছে তখন তার পরিবারের সবাই ঢাকায়। নীলাকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা এখন উন্নতির দিকে। মাহফুজ সাহেব রত্নার ঘটনাটা তার স্ত্রীর কাছে গোপন রাখতে চাইলেও রাখতে পারেননি। তাদের সাথে আরিফ আর রত্নাকে না আসতে দেখে তার স্ত্রীর মনে সন্দেহ হয়েছিল, আর তাই মাহফুজ সাহেবকে একটু চাপ দিতেই তিনি সব ঘটনা খুলে বলেন। ফলে যা হবার তাই হলো। তার স্ত্রী এই ঘটনার কথা শুনে পুরোপুরি ভেঙে পড়লেন। সব কিছু মিলিয়ে এক হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। সুখের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। একদিকে ছোট মেয়েকে দেখা, অন্যদিকে বড় মেয়ের হারিয়ে যাওয়া আর স্ত্রীর ভেঙে পড়া। সবকিছু দেখতে গিয়ে মাহফুজ সাহেবের অবস্থা কাহিল হয়ে পড়ে। তিনি ভাবতে থাকেন, কি অন্যায় করেছেন তিনি, কেন হঠাৎ করে তার সুখের পরিবারটা এমন হয়ে গেল। তিনি তখন আরিফকে ফোন করেন। রত্নার কোনো খবর পেয়েছিস? না বাবা, পুরো এলাকাটা খুঁজে দেখেছি, পুলিশও খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। তাহলে কি? জানি না। এই 2 দিন পুলিশ ভালোভাবে আমাকে সাহায্য করেছে, কিন্তু কিন্তু কি? কাল তাদের অফিসার বাংলোয় একা থাকতে এসে ভয় পেয়ে যায়, আর এতটাই ভয় পায় যে বাংলোয় আর আসতেই চাইছে না। তাই তাদের উপর এখন আর তেমন ভরসা করতে পারছি না। তাহলে কি করবি? যা করার একাই করার চেষ্টা করব। আমার বিশ্বাস আমি পারবো। তোকে পারতেই হবে। তুই এখন কোথায়? বাংলোতে ফিরে এসেছি, আজ এখানেই থাকবো। এখান থেকেই তাকে হারিয়েছি, যতক্ষণ না পাবো এখান থেকে যাব না। তুই পাগল হয়ে গেছিস? তুই মারা যাবি এখানে থাকলে। তুই অন্য কোথাও চলে যা, তারপর খোঁজ কর। আগে নিজে বাঁচার চেষ্টা কর। বোনকে যদি না পাই বেঁচে থেকে কি লাভ? যখন হারিয়েছিল তখন আমার সাথেই ছিল, তাই খোঁজ পাবার দায়িত্বটা আমারই নিতে হবে, আর আমিই সেই দায়িত্বটা নিয়েছি। স্যার, ও স্যার, একটা কথা কই। বলেন। যদি কিছু মনে না করেন তাহলে আজ রাইতে আমি আপনার লগে থাই। একা থাকলে আপনার সমস্যা হইতে পারে। না, আপনাকে থাকতে হবে না, আমি একাই থাকবো। কিন্তু কোনো কিন্তু না, সমস্যাটা আমার, আর এর সমাধানটা আমিই করব। চলে যান। অভিশপ্ত বাংলোটাতে আরিফ তখন একা। স্বাভাবিকভাবেই তার মনে ভয় থাকার কথা ছিল, কিন্তু কেন যেন তার আর তখন ভয় করছিল না। ভয়ের বদলে মনের মধ্যে তীব্র ক্ষোভ এসে বাসা বাঁধতে থাকে। তার কেন যেন মনে হতে থাকে আজই সে তার হারানো বোনের রহস্য খুঁজে পাবে, কিন্তু কিভাবে সেটা সে জানে না, আর জানতেও চায় না। এদিকে আবারও সেই সব অস্তিত্বরা জেগে ওঠে, আনন্দে মেতে ওঠে তারা। তাদের শেষ শিকার এখন তাদের হাতের মুঠোয়। আর মাত্র কিছুক্ষণ, তারপর তারা শেষ করে দিতে পারবে তাদের শেষ বাধাটিকেও। তাদের সময় এগিয়ে আসছে। শিকার এখন একা, কিছুই তাদের বাধা দিতে পারবে না। আস্তে আস্তে তারা আরিফের দিকে এগিয়ে আসার প্রস্তুতি নিতে থাকে। সেই সাথে সেই পরিচিত ভয়ঙ্কর অট্টহাসি। আরিফ বসে আছে। বসে থাকতে থাকতে একসময় সে ক্লান্ত হয়ে উঠে দাঁড়ায়, তারপর রুমের দিকে চলে যেতে থাকে। সে এখন ঘুমোতে চায়, আর তার চলে যাওয়া দেখেই আনন্দে ফেটে পড়ে সেই সব অস্তিত্বগুলো। তাদের বের হওয়ার সময় হয়ে গেছে। আর ওদিকে আরিফ রুমে গিয়ে হারিকেনের আলোতে রিভলভারটা পরীক্ষা করে নেয়। সে জানে না এটা তার কোনো কাজে আসবে কি, তারপরও নিজেকে রক্ষা করার সামান্য সম্বল হিসেবে হলেও সে এটাকে রাখতে চায়। কিছুক্ষণ পর সে হারিকেনের আলোটা কিছুটা কমিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে যায়। রাত তখন 12টার মতো হবে। হঠাৎ করে বাংলো থেকে ভয়ঙ্কর হাসির শব্দ আসতে থাকে।
ঘুম ভেঙে যায় আরিফের। ধর্মর করে সে বিছানায় উঠে বসে। তারপর রুমের চারপাশে তাকাতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না সে। ভালোভাবে তাকাতে থাকে, কিন্তু সে ভয়ঙ্কর হাসির শব্দ ছাড়া কোথাও কিচ্ছু নেই। বিছানা থেকে নেমে আসে সে, রিভলভারটা হাতে তুলে নেয়, তারপর হারিকেনটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। এদিকে আরিফ যখন এইসব করছে, দূর থেকে কোনো একজন তাকিয়ে আছে বাংলোটার দিকে। না একজন নয়, তার সাথে আরো দুইটা অস্তিত্ব ওই বাড়িটাকে লক্ষ্য করছে খুব মনোযোগ দিয়ে। অপেক্ষায় আছে তারা। আর মাত্র কিছুক্ষণ, শিকার এখন তাদের হাতের মুঠোয়। আরিফ আস্তে আস্তে হল রুমটার দিকে এগিয়ে যায়। শব্দটা রুম থেকেই আসছে। খুব আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে সে, আর তখনই থেমে যায় শব্দটা। কে কে এখানে? আজ মরতে হবে তোকে, মরতে হবে, প্রস্তুত হয়ে যা। সে চমকে গিয়ে পেছনে তাকায়। হারিকেনের আবছা আলোয় সে কিছু একটা দেখতে পায়। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। সে বুঝতে পারে মৃত্যু এগিয়ে আসছে, হয়তো এক্ষুনি তাকে কিছু করতে হবে। সময় অনেক কম। মনের মধ্যে সাহস সঞ্চয় করতে থাকে সে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ওই অশরীরীটার দিকে। ভালো করে লক্ষ্য করতে থাকে তাকে, অনেকটা নারী মূর্তির মতো। কিন্তু কিন্তু সে যে শব্দটা শুনেছে সেটা তো পুরুষ কণ্ঠ। তারপরও এগিয়ে যেতে থাকে সে। আর তখনই সেই অট্টহাসির শব্দটা ভেসে আসে। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। রিভলভারটা হাতে তুলে নেয়। মূর্তিটাকে লক্ষ্য করে কয়েকটা গুলি করে সে। তারপর কি যেন মনে করে দৌড়ে বাংলো থেকে বেরিয়ে আসতে থাকে। আর তখন হঠাৎ করে সে আরো গুলির শব্দ শুনতে পায়। একটা কিংবা দুটো নয়, অনেকগুলো গুলির শব্দে কান ফেটে যাওয়ার অবস্থা। সে দৌড়ে বাংলো থেকে বের হওয়ার সাথে সাথে একটা কিছুর সাথে ধাক্কা লাগে তার। সেই জিনিসটা আর কিছুই নয়, একটা মানুষ, জলজ্যান্ত মানুষ। তার দিকে রিভলভার তাক করে উঠে দাঁড়ায় সে। আর উঠেই সে চমকে ওঠে। সেই মানুষটার কেউ নয়, পুলিশ ইন্সপেক্টর তারেক। রিভলভারটা নিচে নামায় সে। তখন আরো দুজন কনস্টেবল তাদের কাছে চলে আসে। কি হচ্ছে আরিফ কিছুই বুঝতে পারছিল না। আর তাকে বোঝার মতো সময় না দিয়ে বাকি তিনজন বাংলোর পেছন দিকে দৌড়ে চলে যায়। আরিফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। একটু পর সেও দৌড়ে পেছনের দিকে যেতে থাকে। পেছনে গিয়ে সে তিনজনকে আবার দেখতে পায়। তারা সেখানে দাঁড়িয়ে আছে আর চারপাশে কি যেন লক্ষ্য করছে। অবাক হয় আরিফ। তারপর এগিয়ে গিয়ে ইন্সপেক্টর তারেককে জিজ্ঞেস করে, কি হলো এটা? কোনটা? আপনার এখানে? আর আসবো না বলার পরও এসেছি দেখে অবাক হচ্ছেন? তা তো অবশ্যই হয়েছে, কিন্তু গুলির শব্দ? আমি তো এত গুলি করিনি। এত গুলির শব্দ কোত্থেকে আসলো? কেন, বন্দুক তো আমাদের কাছেও আছে। আমরা কি গুলি করতে পারি না? তা পারেন, কিন্তু কেন? বলবো বলবো, সবই বলবো, তবে এখন না, পরে। আপনি আসুন আমাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি? আরে, আপনি শুধু দেখতে থাকেন। কে কে এখানে? পুলিশ, দরজা খুলুন। এত রাইতে আপনারা এখানে? দরকার আছে। আপনার স্বামী কোথায়? কেন? বাংলোতে একটু সমস্যা হয়েছে, ওকে আমাদের সাথে যেতে হবে। ওর সাহায্যের দরকার হতে পারে। কিন্তু সে তো বাড়িতে নাই। কোথায় গিয়েছে? একজনের বাড়িতে দাওয়াত ছিল, সেইখানে গেছে। আচ্ছা, কখন আসবে? এই কাল সকালের দিকে। ওকে, আসলে ওকে থাকতে বলবেন, আমরা সকালে আবার আসবো। পরদিন সকাল 10টার দিকে
তারা বাংলোর পেছনের দিকে যান কাল রাতে কি হয়েছে দেখার জন্য। চারপাশটা ভালো করে লক্ষ্য করে, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। তারা যখন ফিরে আসছিল তখন কিছু একটা দেখে আরিফ হঠাৎ থেমে যায়, তারপর সেদিকে এগিয়ে যায়। রক্ত! তারা সেখানে গিয়ে রক্ত পড়ে থাকতে দেখে, আর একটু পরপরই তারা রক্তের দাগ দেখতে পায়। এইসব দেখে ইন্সপেক্টর তারেক বলে উঠলেন, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভেবেছিলেন? ভূত। ভূত? এখানে সত্যিই ভূত আছে। মানে? মানে আমরা এখন ভূতটাকে ধরব। আপনি আমার সাথে আসেন। সত্যি কি ভূতটাকে দেখা যাবে নাকি ভূতটাকে ধরা যাবে? ইন্সপেক্টর তারেক মাহমুদকে পারবেন সেই ভূতটাকে ধরতে বা ভূতটাকে দেখতে? আপনার স্বামী এসেছে? হ স্যার। তাকে ডাকুন, আমাদের সাথে যেতে হবে। কিন্তু স্যার তার তো শরীর বালা না, কাল রাত কইরা বাড়ি ফিরছে, অনেক জ্বর আইছে। সে এখন কোথায়? বিছানায় শুয়ে আছে। আমাকে নিয়ে চলেন ওখানে। যাইবেন আপনি? আসেন। শরীরের কি অবস্থা? তেমন বালা না স্যার। না হবারই কথা। তা আরিফের বোন কোথায়? স্যার আমি কেমনে কমু? ওই হয়তো ভূতে লইয়া গেছে, আর কই নিছে আমি কেমনে জানুম? আর নাটক করতে হবে না। স্যার এই কি বলতেছেন এইসব? ইন্সপেক্টর তারেক তখন উপর থেকে কাঁথাটা সরিয়ে নেয়। সবাই অবাক হয়ে যায়। তার পায়ে ব্যান্ডেজ করা, রক্ত লেগে আছে। তা এইসব কি? ও এই কাল রাতে বাড়ি আউনের সময় রাস্তায় একটা গাড়ি এসিয়া এই পেছন থেকে আমারে ধাক্কা দেয়, আর ওই তখনই এই পায়ে ব্যথা পাই। পরে হাসপাতাল থেকে দেখাইয়া বাড়ি আইতে আইতে অনেক রাত হইয়া যায়। পরে আইসা আপনাদের কথা শুনছি, ভাবছিলাম একবার গিয়া দেখা কইরা আমু, কিন্তু তার আগে আপনারাই চলে আইছেন। ও তাই? হ স্যার, আমি একদম সত্য কইছি। ও তার মানে আপনি রাতে বাংলোতে যাননি? আপনার পায়ে গুলি লাগেনি? ভালো কথা। তা আপনার এক্স-রে রিপোর্টটা আমাকে একটু দেখান তো। স্যার এক্স-রে তো করি নাই, শুধু একটু কাটটা গেছিল, তাই ব্যান্ডেজ করে রাখা দিছি। ও আচ্ছা আচ্ছা। এই হারুন, ওর পায়ের ব্যান্ডেজটা খোলো তো। আরে কোথায় যাচ্ছ? স্যার তার মানে? হ্যাঁ, এই সেই ভূত যে এতদিন আপনাদেরকে ভয় দেখিয়েছে, আর আপনার বোনের হারানোর পেছনে সেই দায়ী। কিন্তু আপনি সেটা বুঝলেন কিভাবে? তাহলে শুনুন। নাম্বার 1, ভূত বাংলো হিসাবে এটা পরিচিত। এখানে কেউই থাকতে পারেনি ভূতের ভয়ে। তাহলে সে তার পরিবার নিয়ে কিভাবে থাকে? কেন তার কিছুই হয় না? তার উপর সন্দেহ শুরু হয়। নাম্বার 2, আপনার বোন হারিয়ে গেছে, কিন্তু এই নিয়ে তার তেমন কোনো আগ্রহই দেখলাম না, তাই সন্দেহটা আরো গাঢ় হয়। নাম্বার 3, সবচেয়ে বেশি সন্দেহ হয় তার সাবধান বাণী শুনে। সে সবাইকে সাবধান করে এখানে না থাকতে, তাহলে সে কেন থাকে? নাম্বার 4, আরেকটা সমস্যা হলো হারিকেনকে নিয়ে। মনে করে দেখুন, আমরা যখনই ভয় পেতাম হারিকেনগুলো সেই সময় নিভে যাওয়ার মতো হতো। রহস্যজনক। আর তার কারণ, সে হারিকেনে তেল কম ভরে রাখত, আর তা হিসেব করে। নাম্বার 5, ছাদের খালি ড্রামগুলো দেখে আমার সন্দেহ হয়, ছাদে কেন এগুলো থাকবে? তাছাড়া সেগুলো হলরুমের উপরে ছিল, আর আত্মাটা শুধুই হলরুমে দেখা যেত। দ্বিতীয়বার ছাদে উঠে একটা ড্রাম পড়ে থাকতে দেখি। ড্রাম শুধু শুধু পড়ে থাকবে কেন? আমার সন্দেহ হয়। আমি আবার ছাদে উঠি।
কিন্তু সেটা কেউ জানে না। আমি ড্রামগুলো সরিয়ে সেখানে একটা বড় ধরনের ছিদ্র দেখতে পাই, যেটা ড্রামের নিচের পাটাতন দিয়ে ঢাকা ছিল। সে হলরুমের ভেতর সাদা কাপড় ঢুকে ভয় দেখানোর জন্য ছিদ্রটা ব্যবহার করত। নাম্বার 6, শেষ দিন তাকে জিজ্ঞেস করার পর আমাকে এই বাংলোর ইতিহাস, সে এখানে কিভাবে এলো তা বলে। আমি একটু লক্ষ্য করে দেখি, সে এখানে কাজে আসার আগে এটাতে ভূত ছিল না। সে আসার পরই ভূতের ভয়ে মালিক চেঞ্জ হয়। নতুন মালিকও এখানে টিকে থাকতে পারেনি, তাই বলে তার থাকা কিন্তু বন্ধ হয়নি। নাম্বার 7, তার হাঁটা চলার স্টাইল সন্দেহজনক। ভালো করে দেখুন, তার চলাফেরার স্টাইল কাজের লোকদের মতো না, সাধারণ স্টাইলেই সে চলাফেরা করে। আর তার কথা বলার ধরনটা দেখুন, কোন অঞ্চলের ভাষা এটা? কোনো অঞ্চলেরই না। সাধারণভাবে দেখলে মনে হয় সে আমাদের সাথে শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করে। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পরে বুঝলাম সে আসলে আমাদের সাথে গ্রাম্য ভাষায় কথা বলার চেষ্টা করে, কিন্তু সে গ্রাম্য ভাষা ভালোভাবে জানে না, যার কারণে এক এক সময় এক এক ভাবে কথা বলে। ভয় দেখাবার জন্য অনেক ভালো পদ্ধতি ব্যবহার করেছে সে, অবাক করার মতো। কিন্তু আপনি এত ভয় পাওয়ার অভিনয় কেন করলেন? আর আসবেন না কেন বললেন? তার পেছনে অবশ্যই কারণ আছে। আমি ভয় পাওয়ার অভিনয় করে আসবো না বলাতে ওর সাহস বেড়ে যায়, আর তার রাস্তাও পরিষ্কার হয়ে যায়। আর আপনাকে কেন বলেছিলাম জানেন? কেন? আমি জানতাম আপনাকে এটা বললে আপনি অনেক রেগে যাবেন আর আমাদের গালি দিতে থাকবেন। এমনকি বাংলোয় আসার পর কেয়ারটেকারের সামনেও আমাদের গালি দিতে থাকবেন। এতে করে ও নিশ্চিত হতে পারবে যে আমরা সত্যিই আসবো না। আর তাই সে খালি মাঠে গোল দেবার চেষ্টা করবে, আপনাকে একা পেয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হলেও তাই, সে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করে। আপনার কাছে যে রিভলভার আছে সেটা সে জানতো না, তাই ভয় পেয়ে আপনি যখন গুলি করেন সে হতভম্ব হয়ে পালাবার চেষ্টা করে। এমন কিছু হবে আমার ধারণা ছিল, তাই সন্ধ্যা থেকে আমরা বাড়িটার উপর নজর রাখতে থাকি। মাঝরাতে হাসির শব্দ শুনে আমরা সাবধান হয়ে যাই, আর যখন গুলির শব্দ শুনি তখন আপনাকে সাহায্য করার জন্য আমরা সামনে আসতে থাকি। তখনই আমরা ওকে পালাতে দেখি। ও সাদা পোশাক পরেছিল, আর ওকে দেখার সাথে সাথেই আমরা গুলি করি। তারপরের ঘটনা তো আপনিও জানেন। স্যার, আমি এইসব করছি স্যার। সেটা সবাই জানে, কিন্তু এটা কেন করলেন? লোভ। লোভই আমাকে এইগুলো করতে উৎসাহিত করেছে। তাই কেয়ারটেকার সেজে আমি এই বাড়িতে এসে ভূতের ভয় দেখিয়ে বাড়িটা দখল করি। এই অন্যায়ের শাস্তি আপনি পাবেন। আর একটা কথা বলুন, তারা সারা জীবনের জন্য এখানে থাকতে আসেন, তাহলে তাদের সাথে এমন কেন করলেন? সবাইকে ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে করে আর কেউ কখনো এই জায়গাটাতে না আসে, আর আমার থাকাতেও কোনো বাধা না আসে। আচ্ছা, আর হাসি আর কান্নার যে শব্দ শোনা যায় ওটা কিভাবে করলেন? স্যার, এইগুলো ক্যাসেটে রেকর্ড করা আছে স্যার। আমি রাতের বেলায় সিডিটা অন করে দেই, আর ঘরের বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স লুকিয়ে রেখেছি। হলরুমের 4 কোণায় 4টা আছে। মেঝেতে গর্ত করে ভেতরে এইগুলো রেখে উপরে টাইলস করে দিয়েছি, তাই বোঝাই যায় না। অনেক ভালো প্ল্যান। এখন ভালোভাবে বলে ফেলুন, আরিফ সাহেবের বোন কোথায়? আমি জানি না স্যার। থানায় নিয়ে কিছুটা দিলেই জানবেন। সময় থাকতে বলে ফেলুন, আপনার জন্য ভালো হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কি করছেন আপনি? স্যার, ভালোভাবে বললে ও মুখ খুলবে না। ওকে বলতে বলুন আমার বোন কোথায়, আর যদি না বলে তাহলে। আরিফ সাহেব, মাথা ঠান্ডা করুন, আইন নিজের হাতে নিবেন। আরিফের বোন কোথায়? সে তো আর নেই স্যার। মানে? ওই দিন রাতেও আমি ভয় দেখাবার চেষ্টা করি। একসময় সে নিজের রুম থেকে বের হয়ে আসে। যখন হল রুমে ঢোকে আমি ওই জায়গাটা দিয়ে রুমের ভেতরে একটা সাদা কাপড় ঢুকিয়ে দিয়ে নিচে নেমে আসি। উদ্দেশ্য ছিল সে কেমন ভয় পায় তা দেখা। সে অবশ্য ভালোই ভয় পেয়েছিল। তারপরও কেন জানি অনেকক্ষণ কাপড়টার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে হঠাৎ দৌড়ে বাংলো থেকে বের হয়ে আসে। আমার মনে হয় সে ভয় দেখানোর ব্যাপারটা বুঝে ফেলেছিল, তাই সে বাইরে এসেই বাংলোর ছাদের দিকে তাকিয়ে থাকে। আমার মনে ভয় হয় আমার এতদিনের প্ল্যান এত কিছু
সবই কি মাত্র কিছুক্ষণের মধ্যে একটা মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে? আমি এটা সহ্য করতে পারছিলাম না। তাই তাই সে যখন ছাদের দিকে তাকিয়েছিল, তার পেছন থেকে মাথায় আঘাত করি। আর আঘাতটা অনেক জোরে লেগেছিল হয়তো, তাই সে সেখানেই মারা যায়। স্যার, সে আমার বোনকে মেরে ফেলেছে। মেরে ফেলুন তাকে, আমাকে ছাড়তে বলুন। মাথা ঠান্ডা করুন আরিফ সাহেব, তাকে মারতে গিয়ে নিজে খুনি হবেন। আইনি ওর বিচার করবে। ওকে আমরা সাথে নিয়ে যাচ্ছি। আপনার কুকর্মের শাস্তি আপনাকে পেতে হবে। তার আগে বলুন, লাশটা কোথায়? স্যার, বাংলোর পেছন দিকে ওই 2 কিলোমিটারের মতো ভেতরে জঙ্গলের এক জায়গায় তার লাশটা আছে। ওই কফিনের ভেতরে রেখে দিয়েছি। জায়গাটাতে নিয়ে যেতে পারবেন? পারবো স্যার। 1 কিলো যাবার পর একটা ভাঙা পুরনো বাড়ি আছে সেখানে, আর তার পাশের রাস্তা দিয়ে 1 কিলো গেলেই রাস্তার পাশে তার কবর। ওইদিকে মানুষ যায় না, তাই কবরটা খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। তার কথা মতো তাকে সাথে নিয়ে ইন্সপেক্টর তারেক, আরিফ আর 2 জন কনস্টেবল ওই জায়গায় যেতে থাকে। এমন সময় আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। হঠাৎ করে কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দেয়। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে থাকে। হালকা বৃষ্টিতে ভিজেই তারা এগোতে থাকে। যখন তারা ভাঙা বাড়িটার কাছে এসে পৌঁছয়, হঠাৎ করে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। সাথে সাথে দমকা ঝোড়ো হাওয়াও আসতে থাকে। তারা দৌড়ে গিয়ে ভাঙা বাড়িটায় আশ্রয়। তখন ভর দুপুর। তারপরও বৃষ্টি আর ঝড়ের কারণে দিনটা সন্ধ্যার মতো অন্ধকার হয়ে পড়ে। একজন আরেকজনকে ঠিক মতো দেখতেও পাচ্ছিলেন না। ঘণ্টাখানেকের মতো এমন অবস্থায় থাকে। তারপর এক সময় বৃষ্টি কমে আসে, আর তারা তখন সামনের দিকে এগোবার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই তারা আবার আরেকটা সমস্যায় পড়ে। যখন কিছুটা আলো ফিরে আসে, তারা সবাই লক্ষ্য করল হাতকড়াটা এখানে থাকলেও কেয়ারটেকার এখানে নেই। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? হাতকড়া সহ পালিয়ে গেলে একটা কথা ছিল, কিন্তু হাতকড়া ঠিকই আছে, শুধু কেয়ারটেকার নেই। আর এতজনের ভেতর থেকে হারিয়ে গেছে, যা পুরোপুরি অসম্ভব। কারণ এখান থেকে বেরোতে গেলে কারো না কারোর গায়ের সাথে ধাক্কা লাগার কথা, কিন্তু কিছুই তো হয়নি সেরকম। সবাই হতভম্ব হয়ে যায়। আগেই বলেছিলাম মেরে ফেলি বেটাকে, এখন সে পালিয়ে গেছে। আমার বোনের খুনি আমার হাতে এসে আবার চলে গেছে। চিন্তা করবেন না, পালিয়ে আর যাবে কোথায়? পালিয়ে সে বাঁচতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। খুনি যখন বের হয়েছে, এখন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পুলিশের হাত থেকে সে রেহাই পাবেন। যাই হোক, এখন চলুন আপনার বোনের খোঁজটা আপাতত করি, দেখি তার লাশের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তারা আবার সবাই সামনের দিকে রওনা দিল। কিছুক্ষণ যাবার পরই তারা কেয়ারটেকারের সেই বর্ণনার জায়গাটা খুঁজে পেল। এমনকি যখন সামনে এগিয়ে গেল, তখন লাশের কফিনও দেখতে পেল। পাশে কবরটাও খোঁড়া ছিল। প্রথমে তারা অনেকটা অবাক হয়, লাশ কিভাবে কবরের বাইরে আসছে। কেয়ারটেকারের ভাষ্য মতে এটা তো কবরের ভেতরেই থাকার কথা। যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। আরিফ তো কফিন দেখেই প্রায় কান্না শুরু করেছে। তার এত আদরের বোন এভাবে অকালে চলে যাবে সে কখনোই ভাবেনি। সে তার বোনের লাশের দিকে কিভাবে তাকাবে সেটা ভেবেই তার অবস্থা আরো খারাপ হয়ে আসছে। যাই হোক, কফিনের ঢাকনা খোলার জন্য এগিয়ে যান ইন্সপেক্টর তারেক। পাশের সবার তখন প্রায় দম বন্ধ হয়ে যাবার উপক্রম। কি এক অজানা আশঙ্কা যেন সবাইকে গ্রাস করে আছে। ইন্সপেক্টর তারেক কফিন খুললেন। কিন্তু এটা কি? এটা কি করে সম্ভব? কেউ কিছু বুঝতে পারছিল না কি করবে। সবাই হতভম্ব।
কফিনের ভেতরে একটা লাশ, কিন্তু সেটা রত্নার না, সেটা কেয়ারটেকারের লাশ। সবার ভেতরে যেন এক ঝলক বিদ্যুৎ চমকে গেল। সবাই নিস্তব্ধ, কারো মুখে টু শব্দটি নেই, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, শুধু একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। এমন সময় একটা হাসির শব্দ ভেসে আসে। সেই শব্দ যেটা বাংলোতে শোনা যেত। সবাই চমকে উঠে সেদিকে তাকায়, দেখে গভীর জঙ্গলের দিকে একটা মেয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে, অনেকটা ভাসমান ভাবে। সবাই চুপ করে সেদিকে তাকিয়ে থাকে। শুধু আরিফ তখন হঠাৎ করে চিৎকার করে ওঠে, রত্না! কুয়াশা।